হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রেগুলার পডকাস্ট সোশ্যাল সেলেবস। সাথে আছি আমি নূপুর হাসান এবং আমার সাথে আছে একজন স্পেশাল গেস্ট। আজকের স্পেশাল গেস্টটা কিন্তু একটু গতানুগতিক থেকে আলাদা। আমরা প্রায়শই দেখি অভিনেতা থেকে অনেকেই পরিচালক হওয়ার পথে হাঁটে, কিন্তু তিনি পরিচালক হওয়ার থেকে ডিরেক্ট হাঁটছে ভিলেন হওয়ার পথে। শুধু হাঁটছে বললে ভুল হবে, তিনি একজন দক্ষ ভিলেন হিসেবে আমাদের সবার মন জয় করে নিয়েছে। হি ইজ নান আদার দেন সুমন আনোয়ার। হ্যালো ভাইয়া, কি অবস্থা তোমার? অনেক ভালো। আপনাকে পাশে পেয়ে, একজন গুণী অভিনেতাকে পাশে পেয়ে আমি আসলে ভালো এবং খারাপ দুইটা অবস্থাতেই আছি। সো দেখা যাক কি হয় আমাদের আজকের আড্ডা। আচ্ছা, কেমন যাচ্ছে? এইবার ঈদে আপনার দুইটি সিনেমা আসছে, টগর এবং তাণ্ডব। সো কেমন সাড়া পাচ্ছেন? ভালো। ঈদে টগর এবং তাণ্ডব, আবার কাইন্ড অফ গত ঈদের চক্করও এবার ওটিটিতে রিলিজ হয়েছে। সো তিনটা সিনেমা দর্শক খুব এনজয় করছে, খুব ভালো রিয়াকশন পাচ্ছি। দ্যাটস গুড। আচ্ছা, নামের থেকে যখন কাজ বড় হয়ে যায় তখন আমরা শিল্পীকে কাজ দিয়ে চিনি। আপনার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ঠিক এরকমই। সেই জিনিসটা আপনি কিভাবে দেখেন? আমার নামের থেকে কাজ বড় হয় নাই। আসলে নাম থেকে কাজ কখনো বড় হয় না। নাম আসলে সেভাবেই বড় হয় প্রত্যেকটা কাজকে সাথে নিয়ে। তো আমার কাছে মনে হয় যে নাম, কাজ এগুলো কোনটা বড় হয়ে গেছে বা কোনটা বড় হবে তার চেয়েও আসলে মানুষ তার ব্যক্তি জীবনে, তার ব্যক্তি সত্তার জায়গায় ইনসাইড সে আসলে কত বড় হচ্ছে সেটা বেশি জরুরি। আচ্ছা, আপনার সাথে যখনই আমি কথা বলতে যাই বা আপনার এই তো আমি মেকআপ রুমে কথা বলছিলাম, তখনই মনে হচ্ছিল আপনার ভিতরে কিছুটা স্পিরিচুয়ালিটি দিক দিয়ে আপনি অনেক ধাবিত। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? জীবনবোধ আপনার কাছে কি? জীবনবোধ তো খুবই সুন্দর। আপনার যদি জীবনবোধ পরিষ্কার না থাকে সেক্ষেত্রে আপনার জন্য জীবনটা যাপন করা বা উদযাপন করা একটু মুশকিল। আমার চেনা এবং আশেপাশের অনেক মানুষই জীবনটা যাপন করে যায়, কিন্তু আসলে এইটা একটা গিফটেড লাইফ আপনাকে দেয়া হয়েছে। এইটাকে উদযাপন করা আপনার জন্য জরুরি, আর উদযাপন করার জন্য এটা যে গিফট এটা আপনার বোঝা জরুরি। সো সেই জায়গা থেকে আপনি সামহাও এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণ, প্রকৃতি প্রত্যেকের সাথে আপনি কানেক্টেড, জোয়ার ভাটা, নদী, জলবায়ু সব কিছুর সাথে। সো সেই অ্যাসপেক্টে যদি আপনি বলেন যে আপনি একটু স্পিরিচুয়াল কানেকশনের জায়গা থেকে হয়তো কানেক্টেড, প্রত্যেকটা মানুষই কানেক্টেড। আমরা এখন যে নিঃশ্বাস নিচ্ছি সেটা তো নিশ্চয়ই আমার পাশের গাছটাই প্রডিউস করে দিচ্ছে। আপনার জীবনবোধ সম্পর্কে তো আমি জানলাম, কিন্তু এই জীবনবোধটা আপনাকে কিভাবে অভিনয়ে গিয়ে হেল্প করে, বা আপনার মনে হয় এটা আমাকে আমার ক্যারিয়ারে অনেক হেল্প করছে? আমার প্রত্যেকটা মানুষের জীবনবোধ তার ব্যক্তি জীবনে, তার পেশা এবং তার যেই সংসার এবং তার জীবনযাপন সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো অ্যাজ এ হিউম্যান বিইং তুমি আসলে যদি একটা সুন্দর, পরিষ্কার, ভালো মানুষ না হও তাহলে আসলে সমাজের যে কোনো জায়গায় তোমার অ্যাকসেপ্টেন্স কমে যাবে। এবং তুমি আসলে যখনই ভালো মানুষ হবা, তোমার আশেপাশে অনেক কিছু গিফটেড ভালো কিছু ঘটতে থাকবে, সেটা আসলে প্রাকৃতিকগতভাবে। সো যখনই আসলে তোমার ইনসাইড তুমি অনেক বিউটিফুল একটা হিউম্যান বিইং হয়ে দাঁড়াবা, তখন কিন্তু তোমার চারপাশ অনেক সুন্দর হয়ে যাবে। সো এইভাবেই প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা শিল্পীকে আসলে শিল্পী হওয়ার পূর্বে তাকে ভালো মানুষ হওয়া খুব জরুরি। ওয়ান্ডারফুল কথা ভাইয়া। একটা জিনিস, যে আমরা ভালো মানুষ হলে আমাদের চারপাশ অনেক ভালো হয়ে যায়, এই কথাটা আসলে কতটুকু সত্যি? আমাদের চারপাশে তো সব সময় জঞ্জাল, নানা অনেক বাজে বাজে জিনিস হতে থাকে, অ্যান্ড সেগুলোর মাঝখানে আমাদের আসলে বেঁচে থাকতে হয়। তারপরে আমাদের নিজেদেরকে কিভাবে ভালো রাখতে পারবো? নিজেদেরকে ভালো রাখার জন্য প্রথমেই তোমাকে যেটা করতে হবে যে তোমার কাছে যেটা অন্যায় সেটা তোমার সাধ্যের মধ্যে তোমার যতটুকু প্রতিবাদ সেটা তোমাকে জানাতে হবে। আর যদি তুমি অন্যায়কে সহ্য করে চুপচাপ স্কেপ করো তাহলে আসলে এই অন্যায়টা তোমার সমাজ, তোমার সংসার, তোমার চারপাশে বাড়তে থাকবে। সো তুমি ভাবছো আজকে হয়তো তোমার সাথে এই অন্যায়টা হয় নাই, কিন্তু আগামীকাল সত্যি এই অন্যায়টা তোমার সাথে ঘটে যাবে। আপনার শৈশব কোথায়, কিভাবে বেড়ে ওঠা সেই সম্পর্কে যদি বলতেন। আমার শৈশব তো ধানমন্ডি ১৫ নম্বর রায়েরবাজার স্কুলে আমার লেখাপড়া। তারপরে আসলে স্কুলের পরে কলেজে ভর্তি হওয়ার আগেই আমি থিয়েটারে ইনভলভড হই 1994 সালের দিকে। হ্যাঁ, প্রবাবলি 1994 সালে। আমি ইন্টারেস্টিং ছিল বিষয়টা। তো ম্যাট্রিক পরীক্ষার পরে আমি আমার এক বন্ধুকে বললাম যে আমার তো থিয়েটার করতে খুব ইচ্ছা। তো আমার সেই বন্ধু আমাকে শুভচন্দ্র নাট্য সংসদ মোহাম্মদপুরে নিয়ে গেল। তো ও বোধহয়
ওই থিয়েটারের সাথে সম্পৃক্ত ছিল। যেদিন আমাকে নিয়ে যায় তারপরে একদিন অথবা 2 দিন ও ওইখানে গেছিল, এরপরে আর ওর থিয়েটারের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। তো এখন মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখা হলে ও আমাকে রিকোয়েস্ট করে, বন্ধু আমি একটু শুটিং টুটিং দেখতে চাই। আমি কি আশ্চর্য, তুই তো আমাকে নিয়ে গেলি। সো সেখানে যাওয়ার পরে আপনার সেখান থেকে কি অভিনয়ের প্রতি, অভিনয়ের যে পোকাটা সেটা মাথায় ঢুকে, নাকি তার আগ থেকে আপনার ইচ্ছে ছিল and তারপরে কানেকশন করানো? অ্যাক্টিং কোনো পোকা না আসলে, এইটা একটা আর্ট ফর্ম। এইখানে লোকেরা ডিসাইড করে, যারা আসলে পৃথিবীর বড় বড় অ্যাক্টর, তারা ডিসাইড করে যে আমি আমার বাকি সময়টা অভিনয় করে কাটাবো, বা এই মিডিয়ামটা আমার কাজ করতে ভালো লাগে। সো সেই জায়গা থেকে আমিও ছোটোবেলায় অভিনয়, ফিল্মিং, ডিরেকশন, রাইটিং এগুলোর প্রতি এক ধরনের আমার ফ্যাসিনেশন তৈরি হয়। পরবর্তী সময়ে আমি থিয়েটার করি এবং আমি ভাবতে শুরু করি যে আমি পারফর্মার হিসাবেই কাজ করব। কিন্তু আমাদের এখানে যখন 21শে টেলিভিশন এবং পরবর্তীতে আজকে বোধহয় 40-50টা টেলিভিশন, প্রয়োজন হচ্ছে বেশি টেলিভিশন, আমি একটা টেলিভিশনে বসে কথা বলতেছি, তো এক্সিস্ট করে, তখন আমাদের অনেক ম্যান পাওয়ার ডেভেলপ করার দরকার ছিল রাইটিং, ডিরেকশন এবং অ্যাক্টিংয়ে। সো সেই সময়ে আমি প্রথমে রাইটিং স্টার্ট করি, দেন আমার প্রথম রাইটিং করা যে আমার স্ক্রিপ্ট সেটাই আমাকে ডিরেক্ট করতে হয়। তারপরে আসলে কিভাবে মানে লাস্ট 20 ইয়ার্স আমি আসলে টেলিভিশনে অনেক শত শত নাটক প্রডিউস করেছি সেটা আসলে বুঝতে পারিনি। টানা ওই সময়টার মধ্যে মানে শুটিং শেষ করে আমাদের এরকমও সময় গেছে, এখন হয়তো আমি একটু ঈদ করতে পারি, বেশিরভাগ সময় ঈদের রাতে, ঈদের পরের দিন আমাদের প্যানেলেই কাটাইতে হইতো আর কি। টেলিভিশনের এইরকম প্রেশার ছিল, কারণ আমাদেরকে একটা ঈদে দেখা গেল যে 10টা ফিকশন করতে হয়েছে, তো প্রত্যেকটা টেলিভিশনের সাথেই এরকম কমিটমেন্ট থাকতো আমাদের। সো ওইটা মানে একটু অনেক বেশি চাপ হয়ে যেত। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার রাইটিংয়ে আপনার পরিচালনা করা হয়েছে, আপনার প্রথম কাজ যেটা, আমরা শুনেছি সেই কাজটা অন্য পরিচালকের করার কথা ছিল, কিন্তু পরে তার বদলে আপনি করেছেন। এই গল্পটা যদি একটু বলতেন। এইটা হয় কি যে পরিস্থিতি অনুযায়ী আসলে প্রত্যেকটা মানুষের যেই ফোকাস, যেই স্বপ্ন, গোল, সে তার সেই জায়গায় যদি খুব শক্তপোক্তভাবে তার সেই নিশানাটা ঠিক রাখে, সেখানে পৌঁছানো তার জন্য খুব কঠিন কিছু না। সো সামহাও আমার ইনসাইড আমার এক ধরনের ডিরেক্ট করার আমার যেই ক্যাপাসিটি আমি নিজের মতো করে তৈরি করছিলাম, এবং আমি আসলে এরকম একটা অপরচুনিটি হান্ট করছিলাম, তো সেইটা আসলে নেচার ক্রিয়েট করে দেয় যে আফটার মাই ফার্স্ট স্ক্রিপ্ট আসলে আমাকেই ডিরেক্ট করতে হয়। আপনার কলেজ জীবন হচ্ছে তিতুমির কলেজে কেটেছে, রাইট? সেইখানে আপনি ক্লাসের ফাঁকে কি কি করতেন? ক্লাসেই যেতাম না, কারণ আমি আসলে থিয়েটারে ইনভলভ হওয়ার পরে আমার কাছে একটা অন্য রকম পৃথিবী ডিসকভার হয়। আমি যখন আসলে প্রথমে অভিনয় করতে শুরু করি এবং একটা চরিত্রের মধ্যে নিজেকে খুঁজে পাই, তখন আমাদের প্রথম শুরুর দিকে আমাদের যেই ধরনের টাস্ক ছিল সেটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা টাস্ক ছিল যে অবজারভেশন। মানে আপনাকে খুব নিবিড়ভাবে অবজার্ভ করতে হবে প্রত্যেকটা মানুষ এবং আপনার চারপাশের মানুষজন, চরিত্র, পেশাজীবী সবাইকে, কারণ আপনি জানেন না পরবর্তী চরিত্রে আপনার জন্য মানে কোন চরিত্রে আপনি মানে অভিনয় করতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি ঘুরতে গেলেন, সেখানে একজন মাঝি, সেখানে বাসের কন্ডাক্টর, সেখানে একজন ব্যবসায়ী, সেখানে একজন স্বামী, সেখানে একজন খারাপ লোক, ভালো মানুষ, ফকির, নানান ধরনের মানুষ আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা গল্প আছে, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মুহূর্ত আছে। তো সেইগুলোকে যদি আপনি খুব নিবিড়ভাবে অবজার্ভ না করেন, একটা খুবই দুঃখের পরিস্থিতিতে একজন খুবই ব্যক্তিত্ববান মানুষ কিভাবে ভেঙে পড়ে সেটা আপনি কিভাবে মানে প্রত্যেকটা তো হ্যাঁ, এই জিনিসটা আমিও শুনেছি, তারিক আনাম স্যার বলেছিলেন অবজারভেশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর অ্যাক্টিং। এটা একটা অবজারভেশন ছাড়াও এরকম নানান টুলস আছে একজন পারফর্মারকে তৈরি হওয়ার জন্য। আমাদের এখানে তো একটা বড় ল্যাকিংস, আমাদের কোনো ইনস্টিটিউট নাই এখনো। আমরা বলে আসছি আমাদের ইনস্টিটিউটগুলো মানে রাইটিং, ডিরেকশন, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ফ্যাকাল্টি খোলা হয়েছে, কিন্তু সেই অর্থে একদম স্পেশালাইজড ইনস্টিটিউট নাই টু অ্যাক্টিং, রাইটিং, ডিরেকশন, যে একটা আর্টিস্ট তৈরি হবে আমাদের এই মিডিয়া এবং ইন্ডাস্ট্রিকে সার্ভ করবে। সেগুলো আমরা করতে করতে শিখেছি, এবং স্টিল আমাদের এখানে যেই সমস্ত পলিসিগুলো নিয়ে আমাদেরকে এই যে কিছুদিন আগে আমাদের 7 দিন মাত্র তাণ্ডব
চলছিল সিনেমাটা, তার মধ্যে সিনেমাটা পাইরেসি হয়ে গেছে। তো এই যে পাইরেসি, এই যে আমাদের ডিস্ট্রিবিউশন, আমাদের সিনেমা হলগুলো যেই সব সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে প্রজেকশন হচ্ছে, সেইখানে প্রডিউসার কত টাকা পাবে, হচ্ছে মাল্টিপ্লেক্স কত টাকা পাবে, এই সব পলিসি নিয়ে আমাদের এখনও কাজ করতে হচ্ছে। মুক্তিযুদ্ধের মানে দেশ স্বাধীন হওয়ার প্রায় 50 বছরের বেশি সময় পরে। তো যারা শুরুতে ইনিশিয়ালি এইসব সেলিব্রিটি হিসাবে সমাজের বিভিন্ন জায়গায় নানাভাবে সমাদৃত হয়েছে, তারা কিন্তু তাদের ব্যক্তি স্বার্থের বাইরে ইন্ডাস্ট্রির জন্য তেমনভাবে আসলে কোনো কাজ করে নাই আমার কাছে মনে হয়। কারণ এই কাজগুলো আমাদের যেগুলো এখন ফেস করতে হচ্ছে, এগুলো অনেক পুরনো কাজ। রাষ্ট্রযন্ত্রের সাথে অনেক পলিসি এখন আমাদের মেক করতে হচ্ছে, কিন্তু গত 50 বছর ধরে এই দেশে চলচ্চিত্র হয়েছে, রেডিও, টেলিভিশন, নাচ, গান, নানান ধরনের সাংস্কৃতিক সংগঠন। আজকে আপনি দেখেন, এই অনেক প্রশ্ন হয়তো আপনি করার আগেই আমি একসাথে উত্তর দিয়ে দিচ্ছি। বাংলাদেশের আজকের অর্থসামাজিক যে পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি, একটা সময় এইখানে বাংলাদেশের যে ঐতিহ্যগত ফেস্টিভ্যালগুলো ছিল, সেগুলো কোনো কিছু আজকে নাই। একটা শিল্পী কোত্থেকে তৈরি হবে? এখানে যাত্রা নাই, সার্কাস নাই, গানের অনুষ্ঠান নাই, স্কুল কলেজগুলোতে যে প্রতিযোগিতা হতো সেই সব কোনো কিছু নাই। থিয়েটার থাকলেও থিয়েটার দেখার দর্শকগুলো অনেক কম, কিন্তু রেদার দ্যান মুভি অ্যান্ড অল। সো এই বিষয়গুলোকে রাষ্ট্র যখন অ্যাপ্রিসিয়েট করবে, নানাভাবে সাবসিডি করবে, তখন আসলে এইখানে একটা নিরাপত্তার ইস্যু আছে এইসব ফেস্টিভ্যালগুলোর সাথে। তো এইগুলো দিনকে দিন আসলে এই নিরাপত্তার ইস্যু দিয়ে এইসব ফেস্টিভ্যালগুলো কমে আসছে। আজকে বাংলাদেশের মানুষের আনন্দ করার কোনো জায়গা নাই রেস্টুরেন্টে যাওয়া ছাড়া। হ্যাঁ, সো আমাদের এইখানে প্রত্যেকটা গ্রামে একটা বটগাছ সহ একটা সুন্দর লাইব্রেরি থাকতে পারতো, একটা সুন্দর জায়গা থাকতে পারতো, যেখানে ছেলেমেয়েরা খেলতে যাবে, পড়তে যাবে, ঘুরতে যাবে। কেউ একটা অচেনা নতুন গ্রামে গিয়ে পৌঁছালেও সেখানে সেই গ্রামে সেই লাইব্রেরির মধ্যে সে আসলে সুন্দর করে বই পড়তে পারলো, আড্ডা মারতে পারলো, গ্রামটাকে চিনলো, গ্রামের মানুষের সাথে কথা হলো। এগুলো আসলে সামগ্রিকভাবে সমাজের প্রত্যেকটা সেক্টর থেকে সবাইকে প্ল্যান করতে হবে। একটা দেশকে আগায় নিতে হলে প্রত্যেকটা সেক্টরের মানুষের কন্ট্রিবিউশন লাগবে। বাহ, বেশ। গুণী মানুষের সামনে কথা বললে বা কথা বলতে বসলেই মনে হয় চারপাশে যেন একটা ডিফারেন্ট অরা কাজ করে, সেটাই আমার ফিল হচ্ছে। আমরা একটু চলে যাচ্ছি ট্রল নিয়ে। হ্যাঁ, আমরা দেখি যে আজকাল সেলিব্রিটিরা যে কোনো কথা বললে সেটা নিয়ে আলোচনা সমালোচনা একটু বেশি হয় রেদার দেন তাদের কাজ। সো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এটা দেখছি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ব্যাপ্তিকাল, সেটা কিন্তু খুব অল্প সময়ের, এই বেশ কিছুদিন হলো আমরা হাতে পেয়েছি। তো নতুন নতুন যে কোনো কিছু নিয়ে এই জাতির এক ধরনের চরম উন্মাদনা থাকে। এইটার একটা উদাহরণ এরকম, 90s-এ আমরা খেয়াল করলাম যে লোকটা তরকারি বিক্রি করতো এলাকায়, তার তরকারির দোকানের পাশেও একটা ফটোকপি মেশিন আছে। তো সবাই ফটোকপি ব্যবসায়ী। এখন ফটোকপি করতে হলে 10 টাকা রিক্সা ভাড়া খরচ করতে হয়। 10 টাকা তো আর রিক্সা ভাড়া নাই, মানে অনেক দূরে যেতে হয়। আপনি তিতুমির কলেজে ছিলেন, তিতুমির কলেজ নিয়েও প্রায় আমরা দেখি ট্রল হয়। তিতুমির কলেজ নিয়ে সেশন জট হয়, তারা বেশ আন্দোলন করছে, এই করছে সেই করছে। তিতুমির কলেজের একজন স্টুডেন্ট হিসেবে তখন আপনার কেমন লাগে? এই যে এইসব তথ্য আসলে দিয়ে দিলে নানা সময় আন্দোলন সংগ্রামে নানাভাবে টেনে নিয়ে আমাকে জড়ায় ফেলবে। লেটস আমরা আসলে অন্য ইস্যুতে কথা বলি। ওকে, আপনার নির্মাণে আমরা বরাবরই একটা সিনেম্যাটিক ব্যাপার দেখতে পাই। অনেকে বলে এটা নাটক কম, বাট সিনেমা একটু বেশি হয়। সো এই যে আপনার নাটকের মধ্যে যে সিনেমার ব্যাপারটা, এটা কবে আমরা বড় পর্দায় দেখতে পাবো? এখানে হয় কি, নাটক সিনেমা বলে কিছু নাই। আমরা এরকম শব্দগুলোকে তৈরি করে নিয়েছি আমাদের ব্যবসায়িক সুবিধার্থের। আমরা এগুলো তৈরি করে নিয়েছি। সারা পৃথিবীতে ফিকশন ইজ ফিকশন, এটা ডিউরেশন ছোট বড় হতে পারে। সো আমাদের এখানে এক ধরনের ফিকশন 40 মিনিটস লম্বা সময় ধরে টেলিভিশনে চর্চা হয়ে আসছিল, সেটাকে আমরা নাটক। তার চেয়ে একটু বড় ফিকশনকে আমরা টেলিভিশন বলতাম, তার চেয়ে একটু বেশি বড় ফিকশনকে আমরা চলচ্চিত্র বলতাম। এবং আমাদের সাংবাদিকরা প্রশ্ন করার সময় বারবার এই বিষয়টা উচ্চারণ করে, আচ্ছা ছোট পর্দা, বড় পর্দা, তারকা, এই যে কিছু শব্দ ওরা মুখস্থ করছে গত 30 বছর ধরে, এটার বাইরে নতুন কোনো প্রশ্ন নাই, নতুন কোনো শব্দ নাই। একটু গবেষণা দরকার, একটু জানাশোনা দরকার। সারা পৃথিবীতে ফিকশন
টেলিভিশন কোন ফ্লোতে এগিয়ে যাচ্ছে সেগুলো নিয়ে আমাদের এখানে কোনো জার্নালিস্ট আমাকে এখন পর্যন্ত কোনো প্রশ্ন করে নাই। আপনার ছোটোবেলা কেমন কাটছে, আচ্ছা আপনি কিভাবে আসলেন, আপনাকে সেলিব্রিটি হিসাবে লোকেরা এরকম পছন্দ করছে, আপনার অভিনয় খুব প্রশংসিত হচ্ছে, কিন্তু আমাকে আরেকটু শেখার জন্য কোনো একটা প্রশ্ন করছে না যে গ্লোবালি এই রকমভাবে অভিনয় হচ্ছে, তো আপনি তো দেখলাম যে গত 3টা ছবিতে এইভাবে অভিনয় করলেন, পরের ছবিতে কি আপনি এই অ্যাক্টিং প্যাটার্নটা অ্যাপ্লাই করবেন? অথবা অ্যাজ এ ডিরেক্টর আপনি যে ফিলোসফিক্যাল জায়গা থেকে গল্পগুলো বলছেন সারা পৃথিবীর ফেস্টিভ্যালগুলোতে অথবা কমার্শিয়াল জনরায় এই রকম গল্প সমাদৃত হচ্ছে, অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, সেই রকম কোনো প্রশ্ন আসলে আমি আমাদের জার্নালিস্টদের কাছ থেকে পাই না। কিন্তু এইটা সত্যি যে আমাদেরকে সম্পূর্ণভাবে এই ইন্ডাস্ট্রিকে আমাদের এই জার্নালিস্টরা সুন্দরভাবে সাপোর্ট করে যায় এবং আমাদের মিডিয়া এবং আমাদের তথ্য, আমাদের কথাবার্তা, দর্শকের সাথে যোগাযোগ তাদের মাধ্যম ছাড়া কখনোই সম্ভব না। কিন্তু এইটা আসলে একটা শিক্ষণীয় জায়গা থেকে অনেক বেশি গসিপিং জায়গায় তারা ইন্টারেস্ট বেশি পায়। তার সাথে তার ব্রেকআপ হয়ে গেল, তার সাথে তাকে ঘুরতে দেখা গেল, এইসব প্রশ্ন, এইসব নিউজ দিয়ে বেশি লিড হচ্ছে, যেটা আমি একদমই পছন্দ করছি না। আজকে দেখেন সারা পৃথিবীতে যুদ্ধ খেলা হচ্ছে, এখানে লিড নিউজ হচ্ছে 37 ঘন্টা ট্রাভেল করে এসে ইরানে বোম মারা হয়েছে। কিন্তু মানবতার জায়গা থেকে যদি আপনি একটা লিড করতে চান, একটা নিউজ করতে চান, আপনি বলবেন যে এই বোমটা মারা অন্যায় হয়েছে। তো আমি আসলে এই রকম লিড, এরকম চর্চা, এরকম বাংলাদেশ, এরকম ইন্ডাস্ট্রি দেখতে চাই। খুবই দারুণ কথা বলেছেন, অ্যান্ড এই জিনিসটা আমাদের সবার মধ্যে চর্চা করা উচিত। যদি সেটা দর্শকও গ্রহণ করে সেটা আরও ভালো একটা ব্যাপার। আমার মনে হয় জাতিগতভাবে আমরা খুব পিছিয়ে আছি বলেই দর্শকরাও সেইভাবে আসলে গ্রহণ করতে চায় না যেইভাবে আমরা গসিপটাকে গ্রহণ করি। আপনার কি মনে হয় দর্শকরা বলে থাকে যে, আপনি যেটা বলছিলেন ছোট পর্দা বড় পর্দা বলে কিছু নাই, তারপরেও আমাদের দেশের দর্শকরা কেন জানি বলে যে ছোট পর্দার নায়ক নায়িকা কেন বড় পর্দায় কাজ করছে, তাকে দেখে ঠিক নায়িকা লাগছে না, তাকে নাটকেই ভালো লাগে, দর্শকরা কেন অ্যাকসেপ্ট করছে না? তাহলে এগুলো দর্শকরা বলছে না, এগুলো একদম নির্দিষ্ট মুষ্টিমেয় কিছু লোক বলছে। আমাদের সিনেমা এবং আমাদের দেশ এগিয়ে যেতে পারছে না কেন জানেন? এগিয়ে যেতে পারছে না, এইখানে কিছু লোক আছে বারবার টেনে ধরে রাখছে। মানে একটা জোকস আছে, সেটা আমরা সবাই জানি যে বাংলাদেশের লোকেরা পরপারে যেই দোজকে থাকবে সেখানে কোনো গার্ড থাকবে না, কারণ হচ্ছে পাহারা দেওয়ার দরকার হবে না, সেখান থেকে কেউ পালাতে পারবে না, সবাই টেনে ধরে রাখবে। সো আমাদের সিনেমা যখনই একটু এগিয়ে যাচ্ছিল, পেছন থেকে কিছু লোক এটাকে বারবার টেনে মানে পেছনের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। তেমনিভাবে আমাদের দেশ, মানে একটা ইস্যু আপনাকে, একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, দেশ এবং সিনেমা, আপনার যে ভিজুয়াল ইন্ডাস্ট্রি, এইটাকে যদি আপনি ধারণ না করেন, এটা আসলে এগিয়ে যাবে না কোনোভাবেই। আমরা আপনার অতীতে ফিরে যাই, রাতার গুল, তারপর কালাগুল, এই যে আপনার কাজগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছিল, এই কাজগুলো, এই গল্পগুলো অনুপ্রেরণা পেয়েছিলেন কোথা থেকে? গল্প আমি কিভাবে পাই সেটা আসলে, গল্প আমার কাছে গিফট, আসলে এগুলো নাজিল হয়। ধরেন আমি কোথাও ট্রাভেল করছি, গান শুনছি, বা কোথাও একটা সবুজ সুন্দর পাতা বা একটা ফুল আমাকে ট্রিগার করে, বা কোনো গানের লাইনের কোনো একটা শব্দ বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট, কোনো একটা কালার, কোনো একটা সানসেট, নানান জায়গা থেকে আমি ট্রিগার হই। সেই সমস্ত জায়গা থেকে আমি গল্প, ইমোশনগুলোকে খুঁজে পাই। এইভাবেই আমার গল্প তৈরি হয়। এই সিরিজগুলো নিয়ে কি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে? প্রত্যেকটা শিল্পীর তো তার একটা ফিলোসফিক্যাল জার্নি আছে, সে কোনো না কোনোভাবে তার সমস্ত শিল্পকর্মকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করে। এই যে কারণে আপনি দেখবেন যে আজকে যারা কমার্শিয়াল ফিল্ম মেকার, যারা আসলে খুবই সমাদৃত দেশে এবং দেশের বাইরে, তারা কিন্তু তাদের নিজেদের একটা সিনেমাটিক ইউনিভার্স তৈরি করার চেষ্টা করছে, এবং প্রত্যেকটা হাউস, প্রোডাকশন হাউস, যাদের যেই সমস্ত ভেঞ্চার হচ্ছে সেগুলোরও ইউনিভার্স তৈরি করার চেষ্টা করছে। অ্যাজ এ আর্টিস্ট, আপনি যদি পেইন্টার হন, আপনার যে পেইন্টিংয়ের নানা ফর্ম থাকবে, নানা বিষয়বস্তু থাকবে, এক্সিবিশনের নানা কথোপকথন থাকবে, সেটা কিন্তু কোনো না কোনোভাবে আপনার একটা কানেকশন তৈরি হবে আপনার টোটাল জার্নির সাথে। সো আমার যেই গল্প, চরিত্র যেগুলো আমি লাস্ট 20 ইয়ার্সে আমি টেলিভিশনে তৈরি করেছি, সেগুলো আমার সামনের সিনেমার সময় নিশ্চয়ই তাদের রেফারেন্স এবং সেই সমস্ত ফিলোসফিক্যাল চরিত্রের প্রেজেন্স খুঁজে পাওয়া যাবে। আপনার খুব পছন্দের নাটক হচ্ছে শত্রু, ইফ আই এম নট রং, এটা কেন? এটা মুক্তিযুদ্ধের উপর তৈরি করা একটা মানবিক
মূল্যবোধের একটা গল্প, যেটা আমাদের শ্রদ্ধেয় কথাসাহিত্যিক হাসান আইজুল হক স্যার লিখেছেন। তো এই গল্পটা আমি যখন পড়েই আমার কাছে মনে হয়েছে যুদ্ধের এগেইনস্টে এত সুন্দর একটা গল্প, এই গল্পটা হওয়া উচিত। এবং তখন আমার নির্মাণের শুরুর দিকে তো আমার সমস্ত বন্ধুবান্ধব এবং আমার টিম নিয়ে আমরা ঝাঁপায়ে পড়ি, এবং এই মুক্তিযুদ্ধের গল্পটা তৈরি করতে গিয়ে আমরাও তখন অনেক কিছু শিখছি, এবং এইটা কাইন্ড অফ আমাদেরও একটা মুক্তিযুদ্ধ ছিল। এখন কি মুক্তিযুদ্ধের কাজ যদি করতে চান বা কোনো গল্প পান ভালো লাগে, করবেন? অবশ্যই করব, কিন্তু ইন্টারপ্রিটেশন চেঞ্জ হবে। তার মানে আগের গল্পে ইন্টারপ্রিটেশন ডিফারেন্ট ছিল? না, এটা তো আপনার প্রত্যেকটা যুদ্ধের, মুক্তিযুদ্ধ যখন হলো তখন যুদ্ধের যে পরিস্থিতি ছিল তখনকার উত্তাপ একরকম হবে, যুদ্ধের 1 বছর পরের উত্তাপ একরকম হবে, যুদ্ধের 5 বছর পরে তার ইন্টারপ্রিটেশন একরকম হবে, মুক্তিযুদ্ধের 100 বছর পরে মুক্তিযুদ্ধের ইন্টারপ্রিটেশন এক রকম হবে। সো ডে টু ডে এটা আসলে নির্ভর করবে আপনি কিভাবে এটাকে ওন করছেন, ধারণ করছেন, রেসপেক্ট করছেন। আপনি অনেক গুণী একজন নির্মাতা, সেখান থেকে হঠাৎ করেই ক্যামেরার সামনে চলে আসা, এখানে কি কেউ আপনাকে বলেছিলেন যে আপনি চলে আসুন ক্যামেরার সামনে, এখনই আপনার উপযুক্ত টাইম, নাকি কিভাবে এটা হয়েছিল সেই গল্পটা জানতে চাই। তুমি বারবার আমাকে অনেক গুণী বলে বিব্রত করছো। আপনি অবশ্যই একজন গুণী অভিনেতা, গুণী মানুষ। যেটা হয় কি, যে আমার শুরুটা ছিল অ্যাক্টিং করার জন্যই আমি এখানে এসেছি। তারপরে যখন আসলে আমি লিখতে শুরু করলাম এবং পরিচালনা করতে শুরু করলাম, তখন দেখলাম যে এই পুরো বিষয়টা ওনারশিপ শুধুমাত্র একজন পরিচালকের, যতটা না একজন অভিনেতার, তার চেয়েও বেশি একজন পরিচালকের এবং একজন লেখকের। যে কারণে আমি লম্বা সময় সেই জায়গাটায় কাজ করেছি, এবং লম্বা সময় কাজ করার পরে আমার এখন মনে হয়েছে আমার একটু গ্যাপ নেওয়া উচিত, আমি একটু অ্যাক্টিং করব। দেন এই অ্যাক্টিং করার সময়টাতে আমার স্ক্রিপ্টগুলো তৈরি হচ্ছে, আমি যে পরবর্তীতে সিনেমায় কাজগুলো করব, সেই গ্যাপে আসলে এই অ্যাক্টিং করার গ্যাপে আমি সেই সিনেমার স্ক্রিপ্টের কাজ, আমার টিম, আমার লোকেশন, আমার প্রি প্রোডাকশন, এগুলোর কাজ চলছে। যে কারণের জন্য নির্মাতা হিসাবে লাস্ট আমার মির্জা এসেছে। এরপরে আসলে আমি যাই না, ফিল্ম ছাড়া আমি হয়তো খুব একটা কিছু নির্মাণ করতে চাই না। মির্জার গল্পটা যদি শুনতে চাই, মির্জা নিয়ে যদি কিছু বলতেন, সেটা কিভাবে করা অ্যান্ড সবকিছু, প্রোডাকশন, প্রি প্রোডাকশন, এভরিথিং। প্রত্যেকটা গল্পের পিছনেই তো একটা জার্নি থাকে। তো আমার কাছে, আমি যখন আসলে হইচয়ে মানিহানি করি, তখন আমি একটা ডিটেকটিভ ক্যারেক্টার রোল প্লে করি। তো ওই ক্যারেক্টারটা করতে গিয়ে আমার থ্রিলার জনরায় এক ধরনের একটা গল্প বলার ইচ্ছা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকেই মির্জার গল্প তৈরি হওয়া। আচ্ছা, আপনাকে এখন আমরা টেলিভিশনের পর্দা থেকে ওটিটিতে বেশি দেখছি, এটার কারণ কি? কারণ হচ্ছে যে টেলিভিশনের পর্দায় টেলিভিশনের যেই ফিকশন, সেইটা এক ধরনের লিমিটেশনের মধ্যে আসলে ফিকশনটা তৈরি হয়, এবং এই ফিকশনটা তৈরি করার যে বাজেট এবং যে আয়োজন, যে প্রিপারেশন, সেইটা আসলে ওটিটি এবং সিনেমায় যে এই প্রিপারেশনটা থাকে, যে লম্বা সময় ধরে একটা চরিত্র, একটা গল্প তৈরি করা যায়, সেই সময়টা থাকে না, যে কারণে টেলিভিশনে আমাকে দেখা যাচ্ছে না। এইটা আসলে শিল্পীর সৃজনশীলতাকে কতটুকুন ইফেক্ট করে এই ব্যাপারগুলো? তা ইফেক্ট করে না তো, আমাকে বরং ইন্সপায়ার করে। কারণ আমি অ্যাজ এ আর্টিস্ট, আমাকে যতটা এক্সক্লুসিভ এবং যতটা আড়ালে লুকায় রাখা সম্ভব হয়, আমি সেই চেষ্টাটা করি। কারণ হচ্ছে একজন শিল্পী যখন জনপ্রিয় হয়ে ওঠে, তখন দর্শকের এত বেশি কৌতূহল হয়, সে তার শিল্পীর থাকা, খাওয়া, তার বেডরুম, তার সমস্ত কিছু জানতে চায়। কিন্তু মিডিয়া এবং শিল্পীর কাজ হচ্ছে সেগুলোকে আড়ালে লুকিয়ে রাখা, যেন পরবর্তী চরিত্রটা দর্শক বিশ্বাসযোগ্যতার সাথে শিল্পীর কাছ থেকে পেতে পারে। আমি যতই আপনার সাথে কথা বলছি, আমার চারপাশে মুগ্ধতা ততই ছড়াচ্ছে। আপনি এত সুন্দর করে কথা বলেন, অ্যান্ড আমি পরবর্তী কোশ্চেন কি করব সেটা বারবার ভুলে যাচ্ছি আসলে। কোনো সমস্যা নাই, আমি তোমাকে প্রশ্ন করি, হাউ ইজ লাইফ টু ইউ? ও, আমার কাছে লাইফ ইজ আ জার্নি, এক্সপিরিয়েন্স করা, সবকিছু ভালো আর খারাপ সেটা দেখা যাক। আচ্ছা, হোয়াট অ্যাবাউট ইউ? আমার কাছে জীবন সুন্দর, বিউটিফুল, অদ্ভুত সুন্দর। এইটা আমার একটা গিফটেড লাইফ। এই গ্রহটাতে আমি নাও আসতে পারতাম, আমি গিফটেড, এই গ্রহটাতে এসেছি, এবং এই জীবনটা আমি উদযাপন করার জন্য প্রকৃতি এবং ঈশ্বর আমাকে গিফট করেছে। তো আমি এটা সম্পূর্ণ পুরোটা জার্নিটা অদ্ভুত, বিউটিফুল, মানে সুন্দরভাবে উদযাপন করতে চাই।
সুন্দরভাবে উদযাপন করছেন বলেই হয়তো বা ভিন্ন ভিন্ন চরিত্রে আপনাকে ভিন্ন ভিন্নভাবে আমরা দেখতে পাই। মোটেও মনে হয় না এই চরিত্রটা আর এই চরিত্রটা সিমিলার। সেটা হয় কি যে অ্যাক্টিং করার সময় তোমার সেই চরিত্রটাকে ওই যে বললাম যে উদযাপন করা, বেশিরভাগ লোক তো জীবন যাপন করে, তুমি যখন উদযাপন করতে শুরু করবা তো তোমার কাজটার মধ্যেও একটা উদযাপন তৈরি হবে, একটা আনন্দ তৈরি হবে। যেখানে আনন্দ নেই সেখানে আসলে কোনো কিছু তৈরি হবে না। ডেফিনেটলি। আপনার সেই কাজগুলো নিয়ে যদি আমরা কথা বলি, আনন্দ উদযাপনের কাজের যদি আমি বলি, মাইসেলফ, অ্যালেন স্বপন, সদরঘাটের টাইগার, জোয়ার ভাটা, এটা তো আপনার নির্মাণ এবং আপনার অভিনয় দুটোই ছিল। সো এই জায়গায় কি আপনি খুব বেশি প্রেশার ফিল করেন? না, আমি এই জায়গায় খুব বেশি প্রেশার ফিল করি না। আর তোমাকে একটু কারেকশন করে দিচ্ছি, মাই সেলফ অ্যালেন স্বপনে আমি অভিনয় করেছি, এটা শিহাব শাহীনের লেখা এবং নির্মাণ করা। জোয়ার ভাটা, সদরঘাটের টাইগার, এইগুলো আমার রাইটিং এবং আমার ডিরেকশন। এইগুলো আসলে আমরা তখন তৈরি করেছি যখন বাংলাদেশে, আমি খুব লাকি গাই যে বাংলাদেশে যখন প্রাইভেট টেলিভিশন তৈরি হয় তখন আমাদেরকে রিক্রুট করা হয় ফিকশন নির্মাণের জন্য। রাইটিং শুরু করি, ডিরেকশন শুরু করি, এবং বাংলাদেশে যখন ওটিটি শুরু হয় তখন আমাদেরকে রিক্রুট করা হয় সদরঘাটের টাইগার এবং ওটিটির সিরিজগুলো নির্মাণ করার জন্য। এবং আমি লাকি যে বাংলাদেশের সিনেমা যখন একটা অন্য রকম জার্নি শুরু করে তার সাথেও আমি সম্পৃক্ত আছি। সো এই এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আমি বাংলাদেশের টোটাল অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রিকে, বাংলাদেশের ইমেজকে গ্লোবালি একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই। এবং এই যে সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই, এইটা আসলে আমি একা না, আমাদের সবাইকে সাথে করে নিয়ে। সো আমি যখনই যেখানে কাজ করি এই ভাইবটা সবাইকে দেওয়ার চেষ্টা করি, তখনই আসলে সুন্দর কিছু তৈরি হয়। আচ্ছা, আপনার ফিকশনগুলোতে আমি যেটা বলছিলাম, একটা সিনেমেটিক ব্যাপার থাকে যেটা একটু ডিফারেন্ট। এই ব্যাপারটা আমরা অন্য অন্য অনেক কাজে পাই না। সো কেন মনে হয় যে কেন সব কাজগুলোই একটু ডিফারেন্ট হচ্ছে না? সেটা আসলে প্রত্যেকটা কাজ যে ফিকশন সিনেমাটিক হয়ে উঠবে, একজন রাইটার ডিরেক্টরকে ততটাই আসলে ফিল্মমেকার হয়ে উঠতে হবে। আমাদের এখানে তো আসলে সেই অর্থে ফিল্মমেকার নাই, সবাই তো অ্যারেঞ্জ করছে, একটা ফান্ড অ্যারেঞ্জ করছে, কিছু আর্টিস্টকে অ্যারেঞ্জ করছে, পুরো টিমটাকে অ্যারেঞ্জ করছে, তারপর শুটিং হচ্ছে, এডিটর একটা এডিট করে দিচ্ছে, মিউজিক ডিরেক্টর একটা মিউজিক করে দিচ্ছে। বিষয়টা তো এরকম না। একটা দর্শনগত জায়গা থেকে একটা গল্প তৈরি হবে, কিছু চরিত্র তৈরি হবে, সেই চরিত্রগুলোকে খোঁজা হবে, লোকেশন খোঁজা হবে, টিমটাকে খোঁজা হবে, সবাই একমত হবে যে এই গল্পের ফিলোসফিক্যাল জায়গার জার্নিটাতে আমরা একসাথে শেষ করতে চাই বা অ্যাচিভ করতে চাই। তখন একটা গল্প, একটা সিনেমা আসলে দর্শকের মনে দাগ কাটবে। তো সেইটা না হলেই তুমি অনেক জায়গায় এরকম সিনেমাটিক অনেক কিছু খুঁজে পাবে না। ওকে, রায়হান রাফির সাথে আপনার বলা চলে একটা সিরিজ রিলেশনশিপ ক্রিয়েট হয়ে গিয়েছে। ফার্স্টে ব্ল্যাক মানি গেল, তুফান, তাণ্ডব, সব কিছু হচ্ছে। সো এই তার সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে যদি আমরা জানি, কীরকম লাগছে? খুব বিউটিফুল। আর সবাই খুব ভাবে যে আমাদের অনেক মিটিং হয়, অনেক দেখা সাক্ষাৎ হয়, এরকম না। আমাদের কাজ ছাড়া প্রচুর আড্ডা হয়, যে সমস্ত আড্ডায় আমরা একদমই কাজের কথা বলি না। আর আমরা একসাথে বোধহয় 6-7টা কাজ করে ফেলেছি। সো ওর প্রত্যেকটা কাস্টিং ডিরেক্টর যখন আমাকে কল করে যে ভাইয়া এরকম একটা মিটিং আছে, তখনই আমি এক্সাইটেড ফিল করি। কারণ আমার আর রাফির এক ধরনের একটা চ্যালেঞ্জিং রিলেশন আছে, যেখানে আমরা ইচ আদারকে চ্যালেঞ্জ করতে পছন্দ করি। তো রাফি অ্যাজ এ ডিরেক্টর আমাকে একটা ক্যারেক্টার দিয়ে চ্যালেঞ্জ দেয়, তো আমি অ্যাজ এ অ্যাক্টর আসলে ওই অ্যাক্টিং করে ওই ক্যারেক্টারটা প্লে করে ডিরেক্টরকেও এক ধরনের চ্যালেঞ্জে ফেলি, যেন ওই চরিত্রটাকে পোর্ট্রে করার জন্য তাকে আরও মোর এফোর্ট দিতে হয়। তো এরকম একটা বিউটিফুল জার্নির মধ্যে আমাদের ফিকশনগুলো, কাজগুলো আগায়, যে কারণের জন্য আমাদের জার্নিটা খুব বিউটিফুলি দর্শকও খুব পছন্দ করছে। আচ্ছা, আপনি বলছিলেন কাজের বাইরে যে আড্ডা, সেই আড্ডায় হচ্ছে কাজ নিয়ে কথাই হয় না। তাহলে এই সেলিব্রিটি যারা আছে তারা কাজের বাইরের আড্ডায় কি নিয়ে কথা বলে? কাজের বাইরের আড্ডায় যেরকম আমি জীবন নিয়ে কথা বলি, আমি দর্শন নিয়ে কথা বলি, আমি রাজনীতি নিয়ে কথা বলি, আমি কথা বলি যে উদ্ভিদ নিয়ে, আমি কথা বলি যে বাংলাদেশের হারায় যাওয়া যেই সমস্ত ধানের বীজ সেগুলো কীভাবে সংগ্রহ করা যায়, অর্গানিক যেই ফুড কালচার চেইন আছে সেটাকে আমরা কিভাবে রিডেভেলপ করতে পারি, হাইব্রিড যে সমস্ত ফুড খেয়ে খেয়ে আমাদের শরীর, মন, আত্মাকে নষ্ট করে ফেলছি, সেইটা সম্পর্কে কিভাবে আমরা সচেতন হতে পারি। পৃথিবীর আরও বহু
বহু বহু আশ্চর্য বিষয় আমাকে প্রভাবিত করে, এবং আমি সেই রকম একটা বন্ধু সার্কেলের মধ্যে আড্ডা মারি যাদের মধ্যে এই ডিসকাশনগুলো হয়। 2030 সালে একটা মেয়ে মঙ্গল গ্রহে যাবে, যে মেয়েটা আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসবে না, সে প্রিপেয়ার হচ্ছে। তো আমি যখন ভাবি যদি আমি ওই মেয়েটার জায়গায় হতাম তাহলে আমার কি কি ভাবনা হতো, আমার কি কি কাজ হতো, বা আমি সেইখানে পৌঁছানোর পর কি কি করতাম। তো পৃথিবীতে বহু অদ্ভুত অজানা সাবজেক্ট রয়ে গেছে যেগুলো নিয়ে তুমি কাজ করলে তোমার এই যে পেশা তার বাইরেও তোমার অনেক ভাবনার জায়গা তৈরি হবে। ডেফিনেটলি। আপনি দর্শন নিয়ে কথা বলেন, জীবনবোধ নিয়ে কথা বলেন বলছিলেন। এখনকার যে জেনারেশন, আমি বলতে পারি জেন জি যারা, তাদের অ্যাটেনশন স্প্যান অনেকটাই কমে গিয়েছে। সো ফিকশন দেখার থেকে শুরু করে যে কোনো কিছুই তারা রিলসে দেখতে ইউজ টু, রেদার দেন হচ্ছে গিয়ে খুব সময় নিয়ে। আগে যেরকম আমরা কাওয়ালি শুনতাম 17-18 মিনিটের গান শুনতাম, এখন খুব কম মানুষই মানে আমাদের জেনারেশনের আছে যারা 2-3 মিনিটের বেশি কোনো গান শুনতে পছন্দ করে। সো এই জায়গা থেকে কি আমাদের কোনো ইফেক্ট ফেলবে কি না, বা আমরা কি আসলেই শিল্পটাকে পরিপূর্ণভাবে এনজয় করতে পারছি কি না, আপনার কি মনে হয়? আমার কাছে টাইম ব্যারিয়ার কোনো ব্যারিয়ার মনে হয় না। আমাকে যদি বলা হয় যে আপনি পৃথিবীর সেরা সিনেমাটা বানাবেন এবং 1 মিনিট সময়, তো আমি ওই 1 মিনিট সময়ের মধ্যেই আমার গল্পটা বলার চেষ্টা করব। আর আমি ওই 1 মিনিট সময়ের মধ্যেই যারা মানে অনেক স্পিডে একটা গল্প দেখে ফেলা সম্ভব বা দেখার চেষ্টা করে তাদেরকে কানেক্ট করার চেষ্টা করব। এইটা হচ্ছে যে আপনি কিভাবে প্রতিদিন সমসাময়িক থাকতে পারছেন, সেই থাকাটা জরুরি। এবং আপনার কাজে সমসাময়িক যেই টেকনিক্যাল সাপোর্ট এবং টেকনোলজি এবং উদ্ভাবনা যে সমস্ত কিছু তৈরি হচ্ছে, সেটাকে নিয়ে আপনি কিভাবে আপডেট থাকছেন। ওকে, আমাদের ইন্ডাস্ট্রিতে আপডেটেড থাকা বলতে আমরা এখন বলি যে মুভি সিনেমার যে জগৎটা সেটা খুব ভালো করছে, কিন্তু একই সাথে আমরা বলছি যে এটা কিছুটা কপি, কিছুটা বলিউড থেকে নেওয়া, বলিউডের বেশ কিছু মুভি মিলে একটা মুভি বানানো। সো এই আপডেটেড থাকা বলতে কি আপনার কাছে মনে হচ্ছে যে এই কপি করে আমরা খুব বেশি দূর আগাতে পারবো? না, এইটা হচ্ছে যে গল্পের ফিলোসফিক্যাল জায়গায় যেই বিষয়, সেইটা হচ্ছে নিজস্ব অরিজিন গল্প এবং আপনার নিজস্ব শক্তি যদি আপনি অ্যাপ্লাই না করেন, সেইটা আসলে আপনার পরিচয় বহন করবে না। সো কোথাও থেকে সারা পৃথিবীর সমস্ত গল্প যদি আপনি খুঁজে বেড়ান, এখানে 4-5-6টা রসের বেশি রস নাই। তো ঘুরে ফিরে সমস্ত গল্পই কপি, সমস্ত ভেঞ্চারই কপি। এইটা আসলে নতুনভাবে উপস্থাপন করা। এইবার অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ মেন্টর, আপনি আসলে কোনটাকে পিক করবেন আর কোনটা প্রডিউস করবেন সেটা আপনার বিষয়। কিন্তু টেকনিক্যালি আমাদের সিনেমা, আমাদের সমস্ত ভিজুয়াল অ্যাপ্রোচ কিন্তু ডে টু ডে চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি আবহ সঙ্গীতের কথা বলেন, আপনি যদি আর্ট ডিরেকশনের কথা বলেন, আমাদের কস্টিউমের কথা বলেন, আমাদের প্রোডাকশন ডিজাইনের কথা বলেন, আমাদের এক্সিকিউশনের কথা বলেন, এন্টায়ার পোস্ট প্রোডাকশনের কথা বলেন, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গেছি। তো এই সাপোর্টের সাথে যখন আমাদের নিজস্ব গল্প নিয়ে একজন পরিচালক হাওয়া, উৎসব অথবা চক্করের মতো সিনেমা নিয়ে হাজির হবে, তখন কিন্তু গ্লোবালি এগুলোই অ্যাপ্রিসিয়েটেড হবে। উৎসব, হাওয়া এবং টগরের কথা যেহেতু বলছিলেন, আমি যদি বলি তাণ্ডব, হাওয়া, চক্কর, ব্ল্যাক মানি, এই চলচ্চিত্রগুলোর মধ্যে কোন চরিত্রটা আপনার সবচেয়ে বেশি পছন্দের? আমি এখনো আমার পছন্দের চরিত্র করতে পারি নাই। তার মানে আচ্ছা, আপনি কাজ করেছেন, এগুলো আমার কাজ, এগুলো চরিত্র, এগুলো আমাকে করতে হয়েছে। কিন্তু আসলে আপনি যদি আমাকে বলেন যে আসলে আপনার ড্রিম ক্যারেক্টার বা এর মধ্যে বেস্ট কোনটা, এখনো বেস্টটা করা হয় নাই। আমি শুনেছি আপনি নাকি বেস্ট ক্যারেক্টার কোনটা সেটা বলতেও চান না। ক্যামেরার সামনে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি বলেছিলেন ড্রিমের কথা বলতে নেই। আজকে কি আমরা শুনবো সেটা? না, অবশ্যই না, কারণ আমি বেস্ট ক্যারেক্টার বলে দিলে অভিনয় করার যে আমার ইচ্ছা, আর সেই ক্যারেক্টারটা যদি আমি করে ফেলি, তারপর আমি কি করব? সো এটা থাকুক, ওই পর্যন্ত আমার প্রতিদিনকার ইচ্ছা, প্রতিদিনকার স্বপ্নটা লালন হোক, এবং সেই জন্য আমি বেঁচে থাকি এবং জীবনকে উদযাপন করি, এবং সেইটা যদি নাও করা হয় তাও আমি হ্যাপি থাকবো। আমার তো মনে হচ্ছে আপনার প্রত্যেকটা ক্যারেক্টারই এতটাই বেস্ট যে আপনার আসলে মনেই হচ্ছে না কোনটা বেস্ট। না, এরকম না। আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত আমি আসলে যে সমস্ত চরিত্রে অভিনয় করেছি সেগুলো দর্শকরা যেভাবে নিয়েছে, দর্শকরা হয়তো আমাকে একটু বেশি ভালোবাসা
দিচ্ছে, আরও ভালো কাজ করার জায়গা রয়ে গেছে, আরও ভালো অভিনয় করার জায়গা রয়ে গেছে। নিশ্চয়ই দর্শকরা আমাকে সেই সাপোর্ট দিবে এবং আমার আশেপাশের ইন্ডাস্ট্রির সবাই আমার জন্য সেই দোয়া করবে, সামনে যেন আমি আরও ভালো কাজ করতে পারি। আচ্ছা, আপনি বলছিলেন আপনার বেস্ট ক্যারেক্টার বা ড্রিম ক্যারেক্টার এখনও করা হয়নি, এমন কোনো কাজ আছে যেটা দেখে মনে হয় ইস, এটা যদি আমি করতে পারতাম অনেক ভালো হতো? সেটা আসলে মানে অনেক ফিল্ম, অনেক গল্প, অনেক চরিত্র আছে যেগুলো দেখলে মনে হয় যে ইস, এটা যদি আমি করতে পারতাম। আর এই ইস করতে পারতাম যেই জায়গাগুলো, সেগুলোকেও আমি এক্সপোজ করতে চাই না, কারণ সেখানেও আমার কিছুটা ড্রিম ক্যারেক্টারের ছোঁয়া থেকে যায়। তো লোকেরা রিসার্চ করে সেগুলো বের করে ফেলা সম্ভব। সো এই কারণেই আমি এক্সাম্পলটাও দিতে চাচ্ছি না। ওকে, আপনার চরিত্রগুলোয় আমরা যেই ব্যাপারটা খেয়াল করি, আপনি ভিলেন চরিত্রে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি সব ধরনের চরিত্রেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যদি আমি স্বাচ্ছন্দ্য বোধ না করি, সেই চরিত্রটা সত্যিই দর্শক বিশ্বাস করবে না। ট্রু। এই কারণেই আপনি যখন গালি দেন, মানে গালি ব্যাপারটা তো খারাপ, রাইট, বাট সুমন আনোয়ার যখন গালি দেয় তখন মনে হয় এটা একটা শিল্প। গালিকে শিল্পের পর্যায়ে কিভাবে নিয়ে গেলেন? আমি জানি না গালি কোনটা, শিল্প কোনটা, এটা বাস্তব জীবনের মধ্যেই এই সমস্ত শব্দ ব্যবহার হয়ে থাকে। আর একটা কথা একটু কারেকশন করতে হবে, আমি গালি দেই না, চরিত্রগুলো গালি দেয়। তারপরেও আচ্ছা, গালিগালাজ নিয়ে যখন কথা বলছিলাম, এই যে ফ্লোর নাম্বার 7-এ আমি যখন আপনাকে দেখি, আপনি হুট করে উঠে পড়লেন চরিত্রটা আরেকজন ক্যারেক্টারের উপরে, তারপরে মনে হচ্ছিল একটা ডিফারেন্ট আপনি। এই মানে আপনাকে কি অন্য কিছু ভর করে, জিন ভর করে? এটা একটা খুব সুন্দর প্রশ্ন। এইটা হয় কি, একজন অভিনেতা বেঁচে থাকে ততক্ষণ সময় যতক্ষণ ওই সেটে একজন ডিরেক্টর বলে অ্যাকশন আর ডিরেক্টর বলে কাট। ওই চরিত্রগুলো আমার কাছে তখন গিফটেড নাজিল হয় ওই সময়ের জন্য। এটা ডিসাইড করা থাকে না, চরিত্রের একটা গাইডলাইন থাকে, চরিত্রের একটা ডায়ালগ থাকে, একটা সিনের এসেন্স থাকে, একটা মুড থাকে, কিন্তু আসলে কিভাবে কতটুকু কি ঘটবে এইটা শুধুমাত্র আফটার অ্যাকশন আর ওই কাট ওই সময়টুকুর মধ্যে তৈরি হয়। তো এইটা একটা সাধনার বিষয়। একজন পারফর্মার যদি তার নিজেকে ওইভাবে প্রস্তুত করতে পারে যে ডিরেক্টরের অ্যাকশনের পর সে আসলে চরিত্রে প্রবেশ করবে আর কাট হয়ে যাওয়ার সাথে সাথে তার চরিত্রটা উধাও হয়ে যাবে, এই চর্চার মধ্যে যখন থাকবে তখনই তার কাছে এরকম 7 নাম্বার ফ্লোরের মতো গিফটেড মোমেন্ট সিচুয়েশন গিফট হবে। ডেফিনেটলি। আমরা এখন আপনার পার্সোনাল প্রজেক্টে চলে যাই। আপনি বিয়ে করেছেন আয়েশা মনিকাকে। সো আপনারা দুজনেই ইন্ডাস্ট্রির লোক। তো আপনাদের ঝগড়াগুলো কীরকম হয়? কেন চা দাও নাই এরকম টাইপের ঝগড়া হয়, নাকি হচ্ছে আপনি আপনি একটা কথা বললেন, সে হচ্ছে সেটার বিপক্ষে যে আরেকটা কথা বললো? আমি লাস্ট 12 বছর ধরে সিঙ্গেল। এটা অনেক পুরনো প্রশ্ন, আমার ধারণা আরেকটু নতুন প্রশ্নে আমরা আগাই। ঠিক আছে, আমরা তাহলে, যেহেতু আমি আপনার জিন নিয়ে কথা বলছিলাম, জিন ভর করে, এখন আমার দর্শক দেখতে চায় সুমন আনোয়ারের উপর কিভাবে জিন ভর করে। সো আপনাকে দেখাতে হবে আপনার ডায়লগ বাজির মাধ্যমে। কেমন? কি মাল লাগে, দেশি না বিদেশি? হ্যাঁ, আচ্ছা, এমন একটা ডায়লগ বলবো, এই ডায়লগটা আপনি যদি বলতেন তাহলে কিভাবে বলতেন সেটা বলবেন আমাদের। চৌধুরী সাহেব, টাকা দিয়ে মানুষ বিচার করা যায় না। চৌধুরী সাহেব, টাকা দিয়ে মানুষ বিচার করা যায় না। আমি হলে এইভাবে বলতাম। আর কোনো চরিত্র হলে সেটার একটা লম্বা প্রসেস আছে, সেটার জন্য প্রি প্রোডাকশন আছে, সেটার জন্য পেমেন্ট আছে, সেটার জন্য অনেক প্রস্তুতি। সেই সব কিছু সম্পন্ন হলে সেই চরিত্রের ডেলিভারি আসতে পারবে। একটা মাঝি যদি এই কথা বলে, একটা বড় লোক জমিদারকে কিভাবে বলতো? ওইটার জন্য তো ডিজাইন করতে হবে, আমাকে মাঝি হইতে হবে, তারপরে মাঝি হয়ে সেই চরিত্রের ডেলিভারি আমাকে দিতে হবে, এবং বড়লোক হইতে হবে। সেই জন্য অনেক টাকা তোমার কাছ থেকে নিতে হবে, এই শো থেকে টাকা পয়সা নিয়ে বড়লোক হয়ে তারপর আমাকে ডেলিভারি দিতে হবে। তাহলে কি আমি সবগুলা ডায়লগে এরকমই উত্তর পাবো? হ্যাঁ। তারপরে দর্শকের একটু খোয়াব থাকে না আর্টিস্টের প্রতি, সেই দর্শকের জায়গা থেকে আপনি যেহেতু বাধ্য, দর্শকের জন্য আমরা সবাই বাধ্য, সেই জায়গা থেকে আমি পরবর্তী ডায়লগটা বলছি, সেটা আপনি বলবেন দর্শকের খোয়াব পূরণের জন্য। ওকে, ঠিক আছে। তোর এত বড় স্পর্ধা, সামান্য সিএনজি ড্রাইভার হয়ে আমার মেয়ের দিকে চোখ দিস? না, আমি এরকম ডায়লগ কখনোই দিতাম না, কারণ আমার এত বয়স হয় নাই যে আমার একটা মেয়ে থাকবে আর যে সিএনজি ড্রাইভারের সাথে প্রেম করবে। ওকে, এইটা আপনি দিবেন শিওর। আমার বিলাই আমারে কয় ম্যাও। আমার বিলাই আমারে কয় ম্যাও। দর্শক কি হাসবে, আমি তো হাসছি। আপনার খুবই ফেমাস ডায়লগ,
ওটা আপনি অলরেডি দিয়ে ফেলেছেন। আরেকটা, আপনার নাম যদি বাচ্চা হয় আমার নাম তাইলে কি? আপনার মতো ফকিন্নির পোলার নাম বাচ্চা বইলেই তো দেশের আজ এই অবস্থা। এটা কি ডায়লগ? ও আচ্ছা আচ্ছা, দেশের আজ এই অবস্থা। আপনি কিন্তু খেলছেন না, দর্শকের খোয়াব পূরণ হচ্ছে না। এর চেয়ে ভালো মানে তুমি কোন হোস্টের সাথে এত বিউটিফুলি খেলছো বলো তো? ইয়া, দ্যাটস ট্রু। ওকে, আমরা এখন গুগল মামার কাছে চলে যাচ্ছি। হ্যাঁ, গুগল মামা কি বলে? হ্যাঁ, গুগল মামা কি বলে আপনার কাছে অনেক কিছু জানতে চায়, তো সেগুলো আমরা এখন জানবো। সুমন আনোয়ার যদি সত্যিকারের গ্যাং লিডার হতো তাহলে কি করতো? সত্যিকারের গ্যাং লিডার হলে আমি আমার গ্যাংয়ের সবাইকে বলতাম তোমাদের ছুটি, তোমরা বাড়ি চলে যাও। আপনি রাজত্ব করতেন? না, আমিও ঘুমাই থাকতাম। তাহলে গ্যাংগিরি কখন করতেন? গ্যাংয়ের বিলুপ্ত হয়ে যেত। ও, দ্যাটস নাইস। ওকে, আপনার সবচেয়ে পছন্দের স্ট্রিট ফুড? বাংলাদেশে আমরা যেটা তৈরি করতে পারিনি, আমাদের খুবই হাইজেনিক স্ট্রিট ফুড কালচারটা আমরা তৈরি করতে পারি নাই। তো আমি এই প্রশ্নের সুবাদে বাংলাদেশের মানুষ এবং যারা ফুড বিজনেস করে তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, দেশের বাইরে যখন আমরা যাই আমরা একটা ফ্রেশ ফুড পাই, ফ্রুটস পাই, জুস পাই, যেগুলো আমরা ট্রাস্ট করতে পারি। আপনি আমার থেকে 100 টাকা নিচ্ছেন, আরও 100 টাকা বেশি নেন, কিন্তু আপনি আপনার আস্থাটা অর্জন করেন। যেই জাতি খাবারের সাথে বিষ মিশায় সেই জাতির উন্নতি কোনোদিন সম্ভব না। দ্যাটস ডেফিনেটলি ট্রু। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আপনার সবচেয়ে বড় রিগ্রেট কি লাইফে? নো রিগ্রেট। দ্যাটস আ গ্রেট অ্যান্সার। অ্যান্ড সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট? সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে যে আমি স্টিল ট্রাইং টু অ্যাচিভ সামথিং। নাইস। এর জন্যই বলছিলাম স্পিরিচুয়ালিটির সাথে আপনি কানেক্টেড। ক্যামেরার বাইরে আমরা আরও কথা বলতে পারি এটা নিয়ে। বাংলাদেশের সেরা ভ্রমণ ডেস্টিনেশন কোনটা? বাংলাদেশের ভ্রমণ ডেস্টিনেশন এবং বাংলাদেশের ইন্টারনাল ট্যুরিজম নিয়ে আমাদের আর একটু কাজ করা উচিত, এবং যারাই ঘুরতে বেড়াইতে যায় তারা সাথে করে পলিথিন নিয়ে যাওয়া উচিত। এই চিপসের ঠোঙা এগুলো সব কিছু আবার নিয়ে আসা উচিত। আর আমার কাছে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা ডেস্টিনেশন খুবই অদ্ভুত, কারণ এই 6 ঋতুর দেশ। আমাদের ঋতু পরিবর্তনে বাংলাদেশ এমন অদ্ভুত সুন্দর হয়, যেইখানে অদ্ভুত সুন্দর কুয়াশায় আচ্ছন্ন একটা নদী ছিল, সেটাই কিছুদিন পরে শুকিয়ে বিশাল ধান ক্ষেত। তো এই যে বৈচিত্র্য, এইটা আমার দেশ, আমি এই কারণে গর্ববোধ করি। আর বাংলাদেশে সমস্ত জায়গায় আমার ঘুরে বেড়াতে ভালো লাগে। বাংলাদেশের বাইরে? বাংলাদেশের বাইরে আমি কাউকে প্রমোট করতে চাই না। আপনার কোশ্চেনের অ্যান্সারগুলো কি এরকমই? আমরা যে কোশ্চেন করব সেটার ডিরেক্ট কোনো অ্যান্সার দিবেন না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন? না, আমি তো ঘুরিয়ে পেঁচিয়ে অ্যান্সার করি না। আমাকে কোনো রকম নেগেটিভ এনার্জি ছাড়া পজিটিভলি সুন্দরভাবে কথা বলার সমস্ত আয়োজন নিয়ে আমি এই শোটা করে যাচ্ছি। তারপরে তোমার কমপ্লেইন, তোমার টেন্ডেন্সি সারাক্ষণ কিভাবে তুমি ভাইরাল এবং নানাভাবে টকেটিভ হবে এরকম ইস্যু, এরকম প্রশ্ন খোঁজার চেষ্টা করছো। সেই প্রশ্ন করলেও তুমি আমার কাছ থেকে সেই উত্তর পাবা না, কারণ আমি খুব সুন্দরভাবে গুছায় সেই প্রশ্নটাকে এড়িয়ে একটা পজিটিভ অ্যান্সার দিব, যেটাতে আসলে সেটা ভাইরাল হবে না। আচ্ছা, দর্শকের কাছে পৌঁছাবে আপনি যেভাবেই কথা বলেন না কেন। আমার কোশ্চেনের অ্যান্সার সোজাসুজি দিলেও পৌঁছাবে, এবং আপনি যে এত সুন্দর করে কথা বলছেন সেটাও পৌঁছাবে। নেক্সট, আপনার কাজে কেন এত বেশি স্ল্যাং বা গালি থাকে? আমার কাজে না, আমি যেই সমস্ত চরিত্রে অভিনয় করি সেই চরিত্রগুলো আমি ডিরেক্ট করি না, আরেকজন ডিরেক্ট করে, এবং সে আমাকে সেটার জন্য হায়ার করে, পে করে, এবং আমি গিয়ে গালিগুলো দিয়ে টাকাগুলো নিয়ে বাড়ি চলে আসি। অসাধারণ, কিন্তু সেই গালিগুলো কিন্তু এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। আচ্ছা, পুরনো বদ অভ্যাস যেটা আপনি এখনো ছাড়তে পারছেন না? এই যে জ্ঞান দেওয়া। দর্শকরাও সেটা বুঝতে পারছে, বাট আপনার জ্ঞানগুলো মানে জ্ঞান মনে হচ্ছে না, মনে হচ্ছে চারদিকে মুগ্ধতা ছড়াচ্ছে। তুমি কি তো অ্যাপ্রুভ করে নিছো যে এটা জ্ঞান দাও পুরনো বদ অভ্যাস? আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সুমন আনোয়ারের গোপন প্রতিভা যেটা কেউ জানে না? না, নিশ্চয়ই আমি জানাবো না। আমার যেটা গোপন ওইটা আমি তোমাকে কেন বলবো? ফালতু নাকি? বাড়িতে যে কাজটি করতে একেবারেই ভালো লাগে না, আমি বাসার কোনো কাজ এখানে করব না, আমি এখানে শো করতে আসছি। নেক্সট। আচ্ছা, ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে যে কাজটা দেখলে আপনার খুব বিরক্ত লাগে? আমি আসলে বিরক্তি এড়িয়ে চলার চেষ্টা করি। সো আমি কি আপনাকে বিরক্ত করছি না? বিরক্ত তৈরি করবে এরকম কিছু
আমার চোখ অটো সেন্সর করে নেয়। তার মানে কি আমি এতক্ষণ ধরে আপনাকে বিরক্ত করছি? না, তুমি চাইলেও আমাকে বিরক্ত করতে পারবে না। ও দ্যাটস মাই ক্রেডিট আই গেস। এনিওয়ে, আমরা এখন চিট চ্যাট সেগমেন্টে চলে যাব। আরো সেগমেন্ট বাকি আছে, আমার তো শোটা শেষ করো। ওকে, চিট চ্যাট সেগমেন্ট খুবই শর্ট করে আমরা কোশ্চেন করব, না আপনি শর্ট করে অ্যানসার দিলেই হবে। হ্যাঁ, ইয়েস নো স্কিপ নেক্সট। না স্কিপ নাই, নেক্সট নাই। না এটা আছে, চলো আমি তৈরি করে নিছি। কোন চরিত্রটা এত বেশি ভালো লেগেছে যে মনে হয়েছে এটা ছাড়লে গুনাহ হবে? মনে হয় নাই এখনো কোনো চরিত্র। নেক্সট। কাজের সময় বান্ধবীর সামনে ভুল ধরা পড়লে কি করতেন? না, বান্ধবীকে আমি কাজের জায়গায় নিয়ে যাই না। এক লাইনে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি ব্যাখ্যা করেন। খুব সুন্দর, সামনে অনেক সুন্দর সম্ভাবনা রয়ে গেছে। নিজেদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা আসলে একটা সুন্দর ইন্ডাস্ট্রি তৈরি করব, তাহলে এটা সুন্দর হবে। বলিউডের 3 জন অভিনেতা যাদেরকে আপনার ওভাররেটেড লাগে। ওভাররেটেড অ্যাক্টর বলিউডে আমার মানে মনে পড়ছে না, বা এটা নিয়ে আমি স্টাডি করি নাই। বাংলাদেশের 3 জন ওভাররেটেড অ্যাক্টর, বাংলাদেশ সবাই ওভাররেটেড অ্যাক্টর, আমি অলসো। আপনি ভীষণ বিনয়ী একজন মানুষ, সেটা বোঝা যাচ্ছে। নেক্সট কোশ্চেন, জীবনের শেষ অভিনয়টা যদি শুধু একটা শব্দ দিয়ে করতে হয়, আপনার শব্দটা কি হবে? সেটা আসলে সেই চরিত্রের জন্য যখন আমি অ্যাসাইন্ড হব তখন ভেবে নিব। ওকে, আপনি কোন কাজটা করেন সবচেয়ে সিরিয়াস মুড রেখে, বাট আপনি আসলে সিরিয়াস না? আমি কোন কাজটা করি সবচেয়ে সিরিয়াসলি, হ্যাঁ, কিন্তু আপনি আসলে সিরিয়াস না। আমি ডিরেকশন করি সবচেয়ে সিরিয়াস মুড রেখে, কিন্তু আমি অত সিরিয়াস না। আমি খুব আনন্দের সাথে কাজটা করতে চাই, লোকেরা ভুল বুঝে আমাকে। আচ্ছা, আপনার সিক্রেট ক্রাশকে, আচ্ছা সিক্রেট না, আপনার ক্রাশকে, আপনি তো সিক্রেট বলবেন না, সো ক্রাশটা বলেন। ক্রাশ না, কি আমি আপনার? বলবো না। নেক্সট। আচ্ছা, দেশি ক্রাশ না বিদেশি ক্রাশ? তাও বলা যাবে না। ওকে, আমাদের এখন লাস্ট সেগমেন্টে আমরা চলে এসেছি। দুষ্ট কোকিল জানতে চায়, প্রয়াত ফরিদী সাহেবের পরে যদি ভিলেন হিসেবে আমার কাউকে ভালো লাগে, তবে তিনি সুমন আনোয়ার ছাড়া অন্য কেউ না। এইটা একটু বেশি বলে ফেলেছেন। আমি চেষ্টা করব আপনার এই মন্তব্যের কাছাকাছি আমার অ্যাক্টিং ক্যারিয়ারকে নিয়ে যাওয়ার। আপনার একটা ছবির পাশে কমেন্ট এসেছে, বাজান মালটা কেমন, দেশি না বিদেশি? মালটা দেশি এবং 100%। নেক্সট, ভাই দেখমু ঠিক আছে, কিন্তু রুবেলের অভিনয় দেখতে হইব। লড়াকুর পর রুবেলের অভিনয় আর দেখি নাই। ও আচ্ছা, এটা সম্ভবত ব্ল্যাক মানি নিয়ে বলা হয়েছিল। আপনি দেখেন, একটু কষ্ট করে দেখেন, কি আর করবেন। অনেকদিন পর হারিয়ে যাওয়া ভাইয়ের সাথে দেখা, আপনার সাথে একজনের ছবিতে কমেন্ট করেছে। আচ্ছা, আপনি এই যে বিভিন্ন টেলিভিশন এবং সংবাদ মাধ্যম অফিসের আশেপাশে ঘোরাঘুরি করলে আমার সাথেও দেখা হয়ে যাবে। আপনাকে ভালো লাগে, এই আন্দোলন নিয়ে কিছু নির্মাণ করেন না কেন? জীবনটাই তো একটা আন্দোলনের মতো। এতক্ষণ যা বলছি সব মিথ্যা কথা। আসলে খুব কষ্ট করে এই জীবনটা চালাইতে হয়। কি আর করব ভাই, চেষ্টা করব। আপনি একটি ছবিতে সুন্দর ক্যাপশন অ্যাড করেছেন, ক্যাপশনটা আমি একটু পড়ে শোনাই। আমাদের এখানে এক কবি আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, রৌদ্রময় বাংলাদেশ ঘুরব, পায়ের ছাপ রেখে যাব বাংলার প্রতিটি ইঞ্চিতে। সো এই জায়গায় একজন কমেন্ট করেছে, এক জায়গায় বারবার পায়ের ছাপ রেখে পার্ট নেওয়া যাবে না। না, পার্ট নেওয়া যাবে, কারণ হচ্ছে এটা ষড়ঋতুর দেশ। ওই একই জায়গায় একই মুহূর্তে একটাই সন্ধ্যা, কিন্তু ঋতু পরিবর্তনের কারণে ওইখানে আপনি কুয়াশা, মেঘ, জ্যোৎস্না, রাত, সন্ধ্যা, বিকেল, এক এক রকম পরিস্থিতি তৈরি হবে এবং যেটাকে দেখতে অদ্ভুত সুন্দর লাগবে, যে কারণেই বাংলাদেশ এত সুন্দর। ডেফিনেটলি। নেক্সট কমেন্ট, স্ক্রিনে আপনার দুটো গালি না শুনলে মন ভালো হয় না। নিশ্চয়ই তুমি এখন আমাকে গালি দিতে বলবা না? না না, আচ্ছা, আমি কেন গালি দিতে বলবো? ওকে, স্ক্রিনে আপনার গালি না শুনলে ভালো লাগে না, সেম আমারও ভালো লাগে না। ওই স্ক্রিনটা ভালো লাগে না। আসছে নতুন বছরে অনেক বেশি গালি শুনতে চাই, শুভকামনা থাকলো আপনার জন্য। প্রোডিউসারের কাছ থেকে আমার বাসার ঠিকানা নিয়ে চলে আসবেন, সারাদিন আপনাকে আমি এন্টারটেইন করব গালি দিয়ে। ও, সেটা তো আর মানে। আপনি এতদিন কোথায় ছিলেন? বাসায়। আপনাকে দাড়িতে দেখে অভ্যস্ত নই সুমন ভাই, অচেনা অচেনা লাগছে। আল্লাহ, আমার বান্ধবীরা তো দাড়ি কাটার পর অনেকে মিছিল সংগ্রাম করেছিল। কি বলে দাড়ি কাটার পর, কি বলে ওরা আপনাকে, কি কমপ্লিমেন্ট দেয়? বলবো না, তুমি একটা প্রশ্নের মধ্যে দুইটা উত্তর চাচ্ছ, তা তো হবে না। ওকে, আপনাকে পেমেন্টটা বাড়াতে হবে তাহলে। বিশ্বাস করেন সুমন ভাই, প্রথমেই 25% ডিসকাউন্ট, আর আপনার ছবি দেখে মনে করেছিলাম হেয়ার ট্রান্সপ্ল্যান্টের বিজ্ঞাপন, একটা ছবিতে আর কি কমেন্ট করেছে। আচ্ছা,
ও আচ্ছা, ভালো। দাদা কি গল্প ভাবছেন আকাশ পানে চাহিয়া, একটা গল্প শুনতে আই আপনাকে। বাহ, এত লোক এত মন্তব্য করে, আমি আসলে সবাইকে সবার রিপ্লাই দিতে পারি না। তো এই ধরনের অনুষ্ঠান আরও বেশি হলে আপনাদের কমেন্টসগুলোও পড়া হয়ে যাবে, এক ধরনের রিপ্লাইও হবে। আপনারা বেশি বেশি কমেন্টস করবেন এবং এই রকম একটা শোয়ের মধ্য দিয়ে সেই সব রিপ্লাইগুলো আপনারা অর্জন করে নেবেন। আপনাদের জন্য শুভকামনা এবং ধন্যবাদ রইল। ক্যারি অন। সুস্মিতা হোসেন খান বলেছেন, সবাইকে অজ্ঞান করে নিয়ে কোথায় যান আপনি? ও অপারেশন থিয়েটার। নেক্সট হলো হাওয়া চলাকালীন হাওয়া খাওয়া। হাওয়া চলাকালীন হাওয়া খাওয়া, আমরা যখন হাওয়া নির্মাণ করি তখন আমাদের খুবই একটা কঠিন অদ্ভুত স্ট্রাগলের মধ্যে দিয়ে জার্নি করতে হয়েছে, কারণ আমাদেরকে গভীর সাগরে প্রায় 2 মাস যুদ্ধ করতে হয়েছে মাঝি মাল্লাদের মতো। তো ওই সময়ে আমরা সত্যি হাওয়া খেতাম। যখন বিকেলবেলা হয়ে যেত তখন এত অদ্ভুত সুন্দর সাগর, শান্ত আর মিষ্টি বাতাস, তখনকার হাওয়া অদ্ভুত ছিল। কিন্তু ওই হাওয়ার সময়টুকু খুবই অল্প ছিল, বাকি দিনের বেলায় দাঁড়ানো যেত না, স্কিন বার্ন হয়ে যেত, পায়ের নিচে আমরা লাফায় অভিনয় করার চেষ্টা করতাম। শিল্পীদের স্ট্রাগল এই জায়গাটাই মনে হয়। নেক্সট কমেন্টে চলে যাই, তুই ভিঞ্চির কাছাকাছি গেছিস, আর 2-4টা মোনালিসা পার হলেই হবে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ধরছে। একজন লিখেছেন লোকাল বাবা রামদেব। একে মানে ফেসবুকের জন্মলগ্ন থেকে তুমি সমস্ত মন্তব্য পড়ছো নাকি খুব রিসেন্ট পাস্ট? আমার প্রোডিউসার আমাকে দিয়েছে, আমি গুলো করছি। শো শেষে একটু ওই সিনেমার চরিত্রে অভিনয় করতে হবে প্রোডিউসারের সাথে। হ্যাঁ, ক্যারি অন প্লিজ। আমার জন্য ভালো হবে, এন্টারটেইনমেন্ট দেখবো। সারসে কামরূপ কামাখ্যা কবে গেছিলি? হ্যাঁ, কামরূপ কামাখ্যা আমার খুবই একটা ফ্যাসিনেটিং এবং প্রিয় জায়গা, আমি কখনো যাইনি, যাওয়ার চেষ্টা করব। একটা খুব বড় কমেন্ট, আমার পছন্দের একজন অভিনেতা, আপনার মতো শক্তিশালী একজন অভিনেতা বাংলাদেশ চলচ্চিত্রের খুবই প্রয়োজন। ভালো থাকবেন সুমন ভাইয়া, অনেক ভালোবাসা আপনার জন্য। আপনার ফ্যান হয়েছিলাম মানিহানি ওয়েব সিরিজ দেখার পর। ধন্যবাদ, সাথে থাকুন, আরও নতুন নতুন চরিত্রে আপনাকে এন্টারটেইন করার চেষ্টা করব। ভিক্টর ব্যানার্জির ইমিডিয়েট ছোট জ্যাঠাতো ভাই আপনি? না না, উনি একটু বেশি বুড়া ভাই। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে বিরক্ত করতে পেরে এবং আপনাকে পাশে পেয়ে আমি অনেক বেশি কি বলবো ধন্য। আপনি যদি আমার দর্শকদের কিছু বলতেন। সারাক্ষণ তো প্রোডিউসারের সাথেই তুমি টকব্যাকে আর ইয়েতে কথা বলতেছিলে, আমাকে পাশে পেয়ে যে আমার সাথে গল্প করবা, কই সব দর্শকদের তুমি প্রশ্ন এগুলো পড়লা, এগুলো ইয়ে করলা। নাইস শো, তোমার সাথে কথা বললে ভালো লাগছে এবং তো টেলিভিশনের সমস্ত দর্শকদের শুভকামনা এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাদের পাশে থাকার জন্য। সুমন আনোয়ারের সাথে ক্যান্ডিড মোমেন্টগুলো আই হোপ আপনারা অনেক বেশি এনজয় করেছেন। আমি পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো গেস্ট নিয়ে, নতুন কোনো ক্যান্ডিড মোমেন্ট ক্রিয়েট করতে। ততদিন পর্যন্ত কিন্তু সবাইকে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে এবং সাবধানে থাকতে হবে। আল্লাহ হাফেজ।